দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো স্কোলিওসিস মানে বাঁকা মেরুদণ্ড, তার সমাধান নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল, 10 কল্যাণপুর, ঢাকা। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? জি আছি ভালো, ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি তো একজন স্পাইন সার্জন এবং আজকে আমরা একদম আপনার স্পেসিফিক টপিক নিয়ে কথা বলছি, বাঁকা মেরুদণ্ড, স্কোলিওসিস। কেন হয় স্যার স্কোলিওসিস? ধন্যবাদ। বাঁকা মেরুদণ্ড বলতে আসলে আমরা কি বুঝি? আমরা যদি মেরুদণ্ডের সামনে থেকে দেখি তার কিন্তু এটা সোজা, কিন্তু যখন আমরা পার্শ্ব থেকে দেখি নর্মাল কিন্তু একটা বাঁকা আছে, এটা হলো স্বাভাবিক বাঁকা। কিন্তু যখন আমরা স্কোলিওসিস বলবো, সেটা কিন্তু যখন আমরা সামনে থেকে আপনাকে দেখব, মেরুদণ্ডটা সোজা থাকার কথা, সোজা না থেকে যে কোনো একদিকে যদি হেলে যায়, ডান দিকে বা বাম দিকে, সেটাকে বলে আমরা বাঁকা মেরুদণ্ড। কিন্তু নর্মালি যেটা পার্শ্বের দিকে দেখলে, যেমন ঘাড়ের দিকে সামনের দিকে বাঁকা, পিঠের দিকে হলো উল্টা দিকে বাঁকা, আবার কোমরের দিকে কিন্তু সামনের দিকে বাঁকা, এটা হলো স্বাভাবিক বাঁকা আমরা যেটা বলি নর্মাল কার্ভেচার। এইটা সামনে থেকে দেখলে পুরা মেরুদণ্ড সোজা মনে হবে, কিন্তু কোনো কারণে যদি এটাকে যে কোনো বাম দিকে বা ডান দিকে বাঁকা হয়ে যায়, সেটাকে আমরা বাঁকা মেরুদণ্ড বলে থাকি, যেটাকে আমাদের ভাষায় বলি স্কোলিওসিস। এখন এই স্কোলিওসিসের কারণ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, শতকরা 70% সেটার কারণ জানা যায় না। এটা হলো কমন, যেটা আমরা বলি ইডিওপ্যাথিক অ্যাডোলেসেন্ট স্কোলিওসিস। তো এটার কারণ না জানার জন্য ইডিওপ্যাথিক বলি। আর দুইটা কারণ আছে। একটা হলো যেমন জন্মগতভাবে, যেটা বাচ্চা জন্মের পর অথবা 3 বছরের মধ্যে আমরা অনেক সময় দেখতে পাই, সেটা এই যে মেরুদণ্ড তৈরি হবে, মেরুদণ্ড তো ধরুন অনেকগুলো হাড় মিলে মেরুদণ্ড, তো একটা ইন্ডিভিজুয়াল একটা কশেরুকা যেটা ভার্টিব্রা, এটার যদি কোনো কারণে পূর্ণাঙ্গভাবে তৈরি না হয়, এটা ধরেন অর্ধেকটা হলো অর্ধেকটা হয় নাই, বা এটা আলাদা আলাদাভাবে থাকার কথা আলাদা না হয়ে কম্বাইন একসাথে থাকলো, এগুলোকে আমরা বলি জন্মগত ত্রুটি। হেমিভার্টিব্রা, নন সেগমেন্টেড ভার্টিব্রা, এইগুলোকে জন্মগত স্কোলিওসিস আমরা বলে থাকি। আরেকটা আছে কিছু অসুখের জন্য, যেমন পোলিওমাইলিটিস, সেরিব্রাল পলসি, এটা আমরা বলি নিউরোমাস্কুলার, অর্থাৎ মানুষের শরীরে যে মাসেল এবং যে স্নায়ুতন্ত্র, এগুলো যদি সঠিকভাবে তৈরি না হয়, অথবা তৈরি হলো ঠিকই, কিন্তু এর যদি কোনো ডিজিজ হয়, যেমন আমরা বললাম একটা পোলিওমাইলিটিস, যেন হলো কিছু আরেকটা আছে মানে মাস্কুলার ডিস্ট্রফি, এই সমস্ত কারণে সঠিকভাবে এই মাসেল এবং স্নায়ুতন্ত্র যদি কাজ করতে না পারে, তাহলে আপনার মেরুদণ্ডটা বাঁকা হয়ে যায়, যেটা আমরা বলি নিউরোমাস্কুলার স্কোলিওসিস। বাট কমনলি যেটা হয় সেটা হলো আপনার ইডিওপ্যাথিক, এটার কোনো কারণ জানা থাকে না। যেমন আমরা প্রথমবার বললাম জন্মগত ত্রুটি, একটা হলো অসুখের জন্য কিছু মাসেল বা নার্ভের ত্রুটি, এগুলো খুবই আনকমন। কিন্তু যেটা 70% দেখা যায়, যেটা কোনো কারণ জানা যায় না, কিন্তু মেরুদণ্ডগুলো বাঁকা হয়ে যায়। এটা একটু সাধারণত দেরিতে হয়, যেমন 10 বছর থেকে 18 বছর, এই বয়সটাতে আমরা এটাকে দেখতে পাই। এবং এটার প্রাথমিক অবস্থায় ধরেন অনেক সময় বোঝা যায় না। মজার জিনিস হলে বোঝা যাবে না, একটা বাচ্চা সুস্থ, সে স্বাভাবিক চলাফেরা, দৌড়াদৌড়ি, লাফালাফি সমস্ত কিছু করবে, কিন্তু বাহ্যিকভাবে কিছু বোঝা যাবে না। এই বাহ্যিকভাবে বোঝা যাবে আস্তে আস্তে। সাধারণত দেখা যায় যে মেয়ে বাচ্চাদের এটা একটু বেশি হয়, এবং এই বাচ্চাগুলার না বোঝার একটা কারণ হলো কোনো ব্যথা থাকে না, ব্যথা থাকবে না, ভিতরে বাঁকা, একদম একটা লিমিট পর্যন্ত যদি মেরুদণ্ড বাঁকা না হয়, তাহলে আপনার বাহির থেকে দেখা যায় না। আর এটা হলো মেয়ে বাচ্চাদের একটু বেশি হয়। ধরেন 10 বছর 11 বছর পরে তো বাচ্চারা তারা তো কাপড় খোলে না, ধরেন তারা তো ঢাকা থাকে। ছেলে মানুষ যখন কাপড় খুলে তারা এক্সপোজ দেখা যায়, কিন্তু মেয়েরা যেহেতু তারা মানে পর্দা করার জন্য বা বড় হয়ে যাচ্ছে, বাবা মারা ওইরকমই ড্রেসে পরায় যে সবসময় কাপড়ে ঢাকা থাকে সারা শরীর, তখন কিন্তু আপনি এই বাঁকাটা বোঝা যাবে না। কিন্তু যদি মা বা ধরেন কোনো মেয়েকে, মানে যেটাকে আমরা বলি যে কেয়ারটেকার, মানে তাকে যে সার্ভিস প্রোভাইড করে, এই মেয়ে হোক বা ছেলে হোক, চোখ দিয়ে তাকে দেখে, তখন সাধারণত দেখতে পাবে যে হয়তো একদিকে একটু বাঁকা হয়ে যাচ্ছে, পিঠটা একটু উঁচু হয়ে যাচ্ছে, অথবা শোল্ডারটা একটু একদিকে এলিভেটেড হয়ে যাচ্ছে, অথবা বাটকটা তার একদিকে বাঁকা, সামনে ঝুঁকলে মনে হয় যে নেও পিঠের পিছনে একদিকে উঁচু হয়ে গেছে, যেটাকে আমরা রিভাম বলি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চারা
আর মনে হবে যেন একটা পা তার খাটো, হাঁটতে গেলে মনে হয় যে পাটা একটু লিম্পিং। আর খুব রেয়ারলি দেখবো যে আমরা ব্যথা থাকে, কিছু ক্ষেত্রে মনে হবে যেন সে বলবে যে আমার পাটা অবশ্যই যাচ্ছে বা পায়ের শক্তি কমে যাচ্ছে। আর অনেক যদি বাঁকা থাকে তখন দেখা যাচ্ছে বাচ্চাদের অনেক সময় শ্বাসকষ্ট হয়। কারণ কি, বাঁকা হয়ে গিয়ে ফুসফুসে এমন চাপ পড়ে যে নর্মাল একটা ফুসফুস যতটুকু শ্বাসের জন্য অক্সিজেন নেওয়া, বাতাস নেওয়া, আবার ছেড়ে দেওয়ার জন্য যতটুকু তার চাপ দেওয়া, ওইটা পারে না। ওগুলো যদি আপনার না থাকে তখন তার একটুতেই সে হাঁপায় ওঠে, শ্বাসকষ্ট হয়। অনেক ক্ষেত্রে বাচ্চারা যখন এগুলো খেলতে যাবে, নর্মাল একটা বাচ্চা ধরেন 12-13 বছরের বাচ্চা অনেক লাফালাফি দৌড়াদৌড়ি করবে, দুষ্টামি করবে। এই দুষ্টামি করতে গেলে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে না। সে কি বলে যে একটু গেলে মনে হয় যেন সে একটু টায়ার্ড, সে একটু খেলতেছে, অন্য বাচ্চারা খেলতেছে, ফ্রেন্ডরা, সে গিয়ে রেস্ট করতেছে। আবার ধরেন একটু অল্প খেলেই পেটটা তার ভারী হয়ে যায়, পেটটা ফুলে গেলে তার একদম ধরেন ডায়াফ্রামের উপরে চাপ পড়ে, তখন তার মনে যেন অল্পতে বেশি খেয়ে ফেলছে, কারণ এই চাপ থাকে পেটের মধ্যে। আবার ফুসফুসের চাপ, তার অল্পতে মানে তার শ্বাসকষ্ট হয়। এইগুলো নিয়ে সাধারণত এরা মানে আমাদের কাছে এসে থাকে। স্যার, এই যে আপনি বললেন যে মেয়েদের কথা, ছেলেদের কথা, কোনো কি এরকম কি রয়েছে যে মেয়েদের বেশি হতে পারে কিংবা ছেলেদের কম হচ্ছে, এর পিছনে কোনো কারণ রয়েছে কিনা? এটা ধরেন স্পেসিফিক কোনো, যেহেতু পুরো কারণই আমরা জানি না, আমরা বলছি ইডিওপ্যাথিক, কিন্তু কেন মেয়েদের আবার বেশি হয় আলাদাভাবে এই কারণও এখন পর্যন্ত জানা যায় না। বাট দেখা যায় যে ইডিওপ্যাথিক স্কোলিওসিস যেটা, এটা মেয়েদের ক্ষেত্রে হলো বেশি। ধরেন নানা রকম রিসার্চ চলছে, কিন্তু একদম স্পেসিফিক্যালি এখনও কিন্তু সারা ওয়ার্ল্ড এটা আননোন যে মেয়েদের এই কারণে যেন মেয়েদের হয়, বা অ্যাজ এ হোল কোনো কারণ নেই কেন হলো, এটা কিন্তু এখনও জানা যাচ্ছে না। বাট এটা কমন, মানে যেটা হচ্ছে আমরা দেখতে পাই যে বাঁকা মেরুদণ্ড এই যে 10 বছর থেকে 18 বছরের মধ্যে যাদের হচ্ছে, এরা হলো মেয়েদের একটু তুলনামূলকভাবে বেশি। ছেলেদের যে হয় না তা না, বাট কম্পারেটিভলি যদি আমরা 100টা অ্যানালাইসিস করি তাহলে মোর দ্যান 50-60% দেখা যাবে হলো মেয়েদের হচ্ছে। স্যার, এবার জানতে চাইবো যে ডায়াগনোসিস, কিভাবে ডায়াগনোসিস করা হয়? যখন বেশি একদম কাপড়ের উপরেই দেখা যাবে সে বাঁকা, সে যদি ব্যথা থাকে অথবা দেখতে মনে হয় যে একটু উঁচু হয়ে যাচ্ছে, তখন কিন্তু মা হোক বাবা হোক তাদের চোখে পড়ে। নর্মালি ধরেন বাঁকা মেরুদণ্ড, ব্যথা থাকে না, এই দেখতে অসৌন্দর্য যেটা আমরা কসমেটিক পারপাস বলি, এটাতেই প্রথম ডায়াগনোসিস হয়। আমাদের কাছে যখন আসে তখন তো আমরা মেডিকেল পার্সপেক্টিভে আমরা তাকে ইভ্যালুয়েট করি। আমাদের তখন থাকে যে সে শোল্ডারটা, সে দাঁড়ায় আছে, শোল্ডারটা কোথায় উঁচু আছে কিনা, সে দাঁড়ায় আছে তার পিছনে বাটকটা, পেলভিসটা একদিকে উঁচু বা টিল্টেড আছে কিনা। আমরা দেখি যেমন মানুষের একটা পায়ের একটা ইউনিফর্মিটি থাকে, পেটের এখানে, বুকের ওখানে দেখা যায় পেটের দিকে একদম ভিতরে ঢোকানো একদিকে, তখন আমরা বুঝতে পারি। আবার ধরুন আমরা যখন সামনে বাঁকা হইতে বলি, দেখা যাবে তার পিঠটা একদিকে উঁচু হয়ে যাচ্ছে, হাঁটতে গেলে অনেক সময় মনে হবে যেন একটা পা তার খাটো। আর সবচেয়ে বেশি হলো দেখার যে সৌন্দর্যটা, সামনের থেকে, পার্শ্বের থেকে, পিছন থেকে, এই জিনিসগুলো খুব অবভিয়াস হয়ে যায়, দেখতে খুব অসৌন্দর্য। এই যে অসুন্দর, এইটা হলো বড় তার হলো সিমটমস। ডায়াগনোসিসের ক্ষেত্রে ব্যথা বা পায়ের অবসর যেগুলো বললাম, এগুলো খুব রেয়ার, এটা কমন সিনারিও না। কমনলি দেখার সৌন্দর্যটা থাকে না। যখনই কম দেখার সৌন্দর্যটা থাকে না, তখন আমরা এই পয়েন্টসগুলো দেখি যে তার কোথায় উঁচু, কোথায় নিচু, পাটা খাটো আছে কিনা। এরপরেই আমরা চলে যাই যে এটাকে ডায়াগনোসিসের জন্য আমরা এক্স রে করি। আবার এক্স রের ক্ষেত্রেও কথা আছে, যেমন সব জায়গায় আপনি যে এক্স রে, আইডিয়াল এক্স রে সেটা নাই। যেমন আমি যে হসপিটালে বসি, ধরেন এই হসপিটালে পুরা শরীরের এক্স রে একটা ফিল্মে করা যায়, বাংলাদেশে বহু জায়গায় এটা নাই। স্যার, অনেক এটা বড় এটা বড় কিভাবে জায়গায় করা যায়? এমআরআই, মানে এমআরআই মেশিন টু মেশিন তো ডিফার করে। ডিফার তো করে। স্যার, আপনার যে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালে যেই মেশিন, তো সেটার আসলে কোয়ালিটি এই কোন এই লেভেলের? এক্স রেটা ধরেন আমরা এটা অনেক, এটা সফটওয়্যার উপরে মেনলি করে, এবং এটা ধরেন আমরা অনেক টাকা ইনভেস্ট করা, কারণ নর্মাল একটা এক্স রে তত দাম না, কিন্তু ধরেন আমাদের ওটা মোর দ্যান ক্রোর, 1 কোটি টাকার উপরে হইলে আমার মেশিনের দাম। মেশিনটা? মেশিনটা শুধু এক্স রে, কিন্তু আপনি ধরেন 2-4-5 লাখ টাকা, 10 লাখ টাকা, 15-30 তো তাহলে লাখ আপনার এই টাকা। মেশিনটা স্পেশালিটিটা কি? স্পেশালিটি হলো যে বললাম যে এটার অনেক কিছু থাকে, যে ডিভাইসগুলো দিয়ে পুরো শরীরটাকে একটা বা দুইটা বা হাইস্ট 3টা সেগমেন্টে ভাগ করে, এটা আপনি নিয়ে সফটওয়্যার আছে, অটোমেটিক্যালি আপনি স্টিচ বলে, অটো স্টিচ, পুরো শরীরটাকে 3টা ভাগে ভাগ করবো বা 2টা ভাগে করে নিয়ে, ওইটা হলো আপনার সফটওয়্যারে ডিজিটাল, ধরেন আপনার হলো কম্পিউটারাইজড করে আপনাকে একটা ফিল্ম, পুরাটা ইমপ্রেশনটা একটা ফিল্মের মধ্যে। তাহলে সেটা দেখতে সুবিধা, এর ডায়াগনোসিস দেখতে অনেক করতে সুবিধা, সুবিধা। কারণ হলো যে আমাদের বোঝা দরকার যে পুরো মেরুদণ্ডটা যদি আমরা দেখতে না পাই, তাহলে কোন জায়গায় কতটুকু বাঁকা,
কারণ তার উপরে তো আপনার চিকিৎসা নির্ভর করে। আমরা আপনাকে ছবিতে দেখাতে পারবো, ওইটাকে বলবো আমরা স্কোলিওসিস। তাহলে কোন জায়গায় নর্মাল বাঁকার চেয়ে অস্বাভাবিক একটা বাঁকা হলো, ওইটা আপনাকে এক্সরে দেখতে হবে। আর ওই এক্সরেটা কি, পুরা মেরুদণ্ড যদি আমি দেখতে না পাই তাহলে এটা সঠিকভাবে মেজারমেন্ট হবে না। কারণ এটার সাথে খুব গুরুত্বপূর্ণ আপনার হলো যে সহযোগী আমাদের যে ট্রিটমেন্ট, যে কোনটা আমরা সার্জারি করবো, সবগুলো তো সার্জারি লাগে না। তাহলে কোনটা আমরা সার্জারি করব, কোনটা আমরা সার্জারি করব না, বা আমরা সার্জারি করলে আমরা কি সার্জারি করব, এটা কিন্তু আমরা এই বাঁকার সাথে সম্পর্ক। কারণ এই বাঁকাগুলোর আবার আমরা বলি শ্রেণী মানে বিভাগ আছে, ক্লাসিফিকেশন আছে। সেই কারণের জন্য যে আপনার এক্সরেটা খুব স্পেশাল এক্সরে প্রয়োজন। আবার ধরেন আমরা অনেক সময় দেখি যে না, তার বোনসগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে মানে হোল স্পাইন একটা সিটি স্ক্যান লাগে। তো এগুলো যদি আপনার স্বয়ংক্রিয় ওই যন্ত্রপাতি না থাকে, তাহলে আপনি ধরেন যেটা মডার্ন কনসেপ্টে যে চিকিৎসাটা দেওয়া, ওইটা আপনি দিতে পারবেন না। আর ওই আন্তর্জাতিকভাবে যেখানে স্বীকৃত যে সমস্ত চিকিৎসা পদ্ধতি, ওগুলো যেমন অন্যরা যেভাবে ফলো করে, যদি ওইভাবে করতে যান তাহলে আপনাকে এই ভালো এক্সরে, ভালো সিটি স্ক্যান এবং ক্ষেত্র বিশেষে ধরেন এমআরআই, এগুলো আপনার লাগবে। এগুলো দিয়ে যদি আপনি ইভালুয়েট না করতে পারেন, তাহলে ধরেন আপনার যেটা হলো মডার্ন চিকিৎসা, যেটা দিলে তার সেফ এবং সে দেখতে সুন্দর হবে, এগুলো আপনি করতে পারবেন না। সুন্দর বলেছেন স্যার। স্কোলিওসিস নিয়ে আমরা অনেক কথা বলবো, এরই মাঝে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। ধন্যবাদ। সুধী দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। আমরা কথা বলছি স্কোলিওসিস নিয়ে, আরও অনেক কথা বলবো। এরই মাঝে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা স্কোলিওসিস বা বাঁকা মেরুদণ্ড নিয়ে কথা বলছিলাম, ডায়াগনোসিস আমরা জেনে গেছি, এখন জানবো সমাধান, ম্যানেজমেন্টটা কি হবে স্যার? জন্মগত একটা ত্রুটি থাকলে অন্যান্য ত্রুটি থাকে। খুব কমনলি দেখা যায় তার হার্টে কোনো প্রবলেম আছে কিনা, কিডনিতে কোনো প্রবলেম আছে কিনা, লিভারে কোনো প্রবলেম আছে কিনা। তো এগুলো যদি থাকে, হার্ট ডিজিজটাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই বা প্রাধান্য দিই, তার ওই চিকিৎসাগুলো আগে করার জন্য আমরা তাকে অ্যাডভাইস করি। বাঁকা মেরুদণ্ড ধরেন যেটা জন্মগত, একটা বাচ্চা তো 1 বছর আগে হাঁটবে না, 9 মাস 10 মাসের আগে হাঁটবে না, দাঁড়াবে না, তাহলে এই সময়টার মধ্যে তার অন্যান্য প্রবলেমগুলো আমরা সলভ করার জন্য চেষ্টা করাই। পরবর্তী যদি দেখা যায় বাচ্চা কতটুকু বাঁকা, তার উপরে নির্ভর করে। সাধারণত বাচ্চা বয়সে আমরা যেটা করি, এই বাঁকাটা যাতে না বাড়ে সেজন্য এক ধরনের সাপোর্ট, খাঁচা বা ব্রেস দিয়ে আমরা চেষ্টা করি। এই ব্রেসিং খুব ইম্পর্টেন্ট, কারণ বাচ্চা বয়সে হাড়গুলা খুব নরম, মাসেলগুলা নরম, এগুলোকে ধরেন বাঁকাটাকে ইজিলি মানে ম্যানুয়ালি এটাকে সোজা করা যায় একটা সার্টেন লিমিট পর্যন্ত। সো গ্র্যাজুয়ালি যদি আমরা ওইরকম স্পেশাল টাইপের ব্রেস দেই, যেটা অনেকটা ধরেন একটা ছোটো গাছ পড়ে গেলে বাঁকা হয়ে যায়, ওটাকে যদি আমরা আস্তে করে ধরে কোনো একটা কাঠি বা স্টিক দিয়ে আমরা বেঁধে দিই, তাহলে কিন্তু এই নরম গাছটাই আস্তে আস্তে আবার শক্ত হয়ে সে বড় হইতে থাকে। মানুষের মেরুদণ্ডটাও এক্স্যাক্টলি এরকম, যখন এই বাঁকা ছোটোবেলায় নরম, আমরা এই ব্রেস দিয়ে ভালো করতে পারি, এটা জন্মগতটা। আবার ধরুন যেটা আছে, যেটা হলো নিউরোমাসকুলার, যদি আমরা জানি, তাহলে আমরা ওই ডিজিজটাকে আমরা আগে চিকিৎসা করার চেষ্টা করি। কারণ ওই ডিজিজটা যদি আমরা ভালো করতে পারি, ওই রোগটা ভালো হয়ে গেলে মেরুদণ্ড অটোমেটিক্যালি সোজা হয়ে যাবে। তাহলে কিন্তু 2 টাইপের চিকিৎসা আমরা বললাম, কোনো সার্জারি লাগতেছে না। এরপরেও কথা থাকে, যদি দেখা গেলো করার পরেও বাঁকা একটা মাপ আছে আমাদের, যে এতটুকু বাঁকা হলে তাকে আমরা কোনো সার্জারি করবো না। আর যদি তার চেয়ে বেশি বাঁকা থাকে, যেমন আমরা একটা কবজ অ্যাঙ্গেল, এক ভদ্রলোকের নাম অনুযায়ী 40 ডিগ্রি অ্যান্ড অ্যাবাভ, সেখানে আমরা সার্জারি করি। তাহলে এই 2 টাইপও কিন্তু আমরা নন সার্জিক্যালি ট্রিটমেন্ট করতে পারি। আবার যদি দেখা যায় না কোনোভাবে হচ্ছে না, তাহলে আমরা সার্জারি করব। আর যেটা সবচেয়ে বেশি কমন, ইডিওপ্যাথিক, যেটা কারণও জানা যায় না, কিন্তু 10 বছরের পরে 18 বছরের মধ্যে সাধারণত দেখা যায়, ওগুলোকে কিন্তু নির্ভর করে যে কতটুকু সে বাঁকা। যেটা আমরা বললাম যে কবজ অ্যাঙ্গেল, যদি এটা ধরেন 20 ডিগ্রি পর্যন্ত প্রাথমিক অবস্থায় থাকে, এই প্রাথমিক অবস্থায় আমরা কোনো চিকিৎসা করি না, আমরা অবজার্ভ করি। আমরা বলি যে বাচ্চা নর্মাল চলা ফেরা, লাফালাফি ধরে এভরিথিং করবে, কোনো রকম কোনো সাপোর্টও লাগবে না। কিন্তু যদি 20 to 40 ডিগ্রি হয় কবজ অ্যাঙ্গেল, তাহলে তাকে আমরা এই ব্রেস করবো, ব্রেসিং দেবো, তার সাপোর্ট দেবো। তাকে ধরেন সে বড় হবে, আমরা ওই ব্রেসটাকেও চেঞ্জ করবো, তার বয়সের সাথে, লম্বা হওয়ার সাথে, শরীরের গঠনের সাথে মিলিয়ে আমরা এটা ব্রেস দিলে অনেক ক্ষেত্রেই এই বাচ্চাগুলো ভালো থাকে। এদের করার জন্য মানে কিছু স্পেশাল টেকনিক, স্পেশাল যন্ত্রপাতি
সবচেয়ে বড় জিনিস যেটা ভয় থাকে একটাই, যে অনেক সময় বাচ্চা প্যারালাইসিস হয়ে যেতে পারে। এটা খুবই ভয়ের এবং সারা বিশ্বেই এই সিনারিও, শুধু আমাদের দেশে না। যে কারণের জন্য ধরেন এই সার্জারি করার আগে রুগীর প্যারেন্টস যারা থাকে, আত্মীয় স্বজনের সাথে আরও কোনো গার্জিয়ান যারা থাকে, যারা বুঝতে পারে, তাদের নিয়ে কথা বলা খুব প্রয়োজন। মানে যেটা আমরা বলি ইনফর্মড কনসেন্ট, যে আমি এই কনসেন্ট শুধু এটা পারমিশন দিলাম অপারেশন করেন, এটা না। তাকে জানাতে হবে, এক যে ডক্টর হিসেবে আমার তাকে জানানো দরকার যে আপনার কিন্তু এই অপারেশন করতে গেলে এই প্যারালাইসিস হওয়ার ভয় থাকে। সাধারণত ধরেন ক্যাটাসে মানে জীবন যাবে এমনটা হয় না, খুব রেয়ারলি যদি ফুসফুস তার ভালো থাকে, ফুসফুসের ফাংশন ভালো থাকে, সাধারণত অসুবিধা হয় না। যদি না তার কোনো অন্য জন্মগত ত্রুটি বা হার্ট ডিজিজ, কিডনি এগুলো যদি বাজে মানে খারাপ অবস্থা না থাকে, তাহলে কিন্তু তেমন অসুবিধা হয় না। কিন্তু একটাই ভয় থাকে যে অনেক বাঁকা, সেই ক্ষেত্রে কিন্তু প্যারালাইসিস হওয়ার একটা ভয় থাকে। এই জিনিসটা রুগীর অ্যাটেন্ডেন্ট সবাইকে জানিয়ে নিয়ে করা উচিত। কারণ হলো যে একটা ইয়াং বাচ্চা খোদা না করুক যদি এরকম হয়ে যায়, তাহলে তার জীবন শেষ, এখানেই জীবন একদম শেষ। ভাবতে হয় আমাদের আমরা অনেক টেনশন করি যে খোদা না করে কেউ যদি হয়, একটা মেয়ে বাচ্চা, তার বাবা মা কতদিন থাকবে, তার ভবিষ্যৎ, তার হোল লাইফ প্যারালাইসিস, এই যে একটা ভয়াবহতা, এটা অনেক চিন্তা ভাবনা করে রুগীকে এক্সপ্লেন করে করতে হয়। তারপরেও আছে যে যেমন আমাদের হসপিটালে একটা মেশিন আছে যেটা আমরা নিউরো মনিটর বলি, খুব ইম্পর্টেন্ট। মানে আপনার ডিফর্মিটি বাঁকা তেরা মেরুদণ্ড আপনি সার্জারি করতে যাবেন, এই নিউরো মনিটর ছাড়া কারো করা উচিতই না, একদমই উচিত না। যদিও আমাদের প্রথম লাইফে, আর্লি লাইফে, ধরেন আমরা প্রায় 25-26 বছর আগের কথা বলছি, তখন যখন আমরা শুরু করছি তখন ধরেন এই সমস্ত কিছুই ছিল না। আমরা তাও অনেক সাহস করে বাংলাদেশে আমরা করছি, কিছুই করার নাই, বাপ মাকে বলে জানিয়ে যে একটা কিছু করা যায় কিনা, আমরা কিন্তু করছি। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো ভালো রেজাল্ট পাইছি। আবার দু একটা পেশেন্ট যে খারাপ হয় নাই তাও না, কিন্তু সেটা আমরা ম্যানেজ করতে পেরেছেন। তো এখন এই জিনিসগুলো আপনার জানিয়ে করতে হয়। তো ওই নিউরো মনিটর খুব ইম্পর্টেন্ট। নিউরো মনিটর যদি আপনার থাকে, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি যদি থাকে, অপারেশন থিয়েটারের মধ্যে আমরা বলি সিয়াম, যেটা দিয়ে আমরা দেখতে পারবো যে আমরা কোথায় কতটুকু মানে আমরা সোজা করতে যাচ্ছি, তাইলে আপনার হলো সার্জারি সেফ, তাহলে তখন আর ওই ভয় থাকে না। বাট এটা সবাইকে জানিয়ে আপনাকে ইনফরমেশন দিয়ে এই সার্জারিটা করা উচিত। খুব সুন্দর স্যার। এই যে সার্জারির আগে এবং পরের একটা চিত্র, এরকম কোনো এক্সপেরিয়েন্স কি স্যার আমার দর্শকদের সঙ্গে শেয়ার করবেন? আমরা যে একটা দেখাতে চাই যে যেমন অপারেশনের আগে এবং পরে, এই যে প্রথম ছবিটা এবং দ্বিতীয় ছবিটা, একটা হলো সামনের দিকে যেটা আমরা বলছিলাম যে কী পরিমাণ বাঁকা, একদিকে দেন ডান দিকে সে মেরুদণ্ডটা বাঁকা হয়ে বাম সাইড থেকে মানে পেটটা একদম ঢুকে গেছে, এবং আপনি যদি তুলনা করেন বাম এবং ডান, একটা ফুসফুস একদম ছোট হয়ে গেছে, তার মানে ডান দিকের ফুসফুসটা অনেক ছোট, এবং তার বাম সাইডের ফুসফুসটা যদিও নর্মাল কিন্তু একটু লম্বাটে, কিন্তু পেটটা দেখেন এরকম চেপে গেছে। এইরকম কন্ডিশনে রোগীর কিন্তু চলাফেরা করাই কঠিন হয়ে যায়। এগুলাকে সার্জারি করে সোজা করা অনেক রিস্ক। আমরা যে পরের স্লাইডে যাই, এইটাই কত সোজা হয়ে গেছে, এবং সাইড থেকে তার যেমন মনে হয় যে কুজো হয়ে গেছে, সে কুজো নাই, সামনে থেকে বাচ্চাটা একদম অলমোস্ট স্ট্রেট। এগুলোকে 100 করা মুশকিল। আমরা যে ফাইনালি দেখতে চাই, যদি আমরা ফাইনালি দেখতে চাই আরেকটা, প্রথম ছবিটা যেটা ক্যাপ পরা, দেখেন কেমন বাঁকা, এবং তার বাম দিকে একদম ঢুকিয়ে কেমন চেপে গেছে, পরেরটা দেখেন অনেকটাই সোজা হয়ে গেছে। এবং এক্সরেটা আপনি দেখেন যে প্রথম যে এক্সরে বাম দিক থেকে 3 নাম্বার আর ডান পাশেরটা একদম অলমোস্ট সোজা করার প্রয়োজনও নাই, কারণ আমরা তো বলছি যে লেস দ্যান 40 ডিগ্রি যদি থাকে তাহলে তো সে দেখতে তার অসুবিধা নাই, চলাফেরা করতে পারবে। এখন এইটাই হলো সুবিধা, যে যদি কোনো অসুবিধা না হয়, কোনো ক্যাটাস্ট্রফি না হয়, তাহলে খুবই ভালো রেজাল্ট। তার বাচ্চার দেখতে সুন্দর, তার যে চলাটা হাঁটাটা তার কারেকশনে যাবে, তার ফুসফুসের যে চাপ সেটা কমে যাবে, পেটের যে চাপ এটা কমে যাবে, যে কারণের জন্য বাচ্চাগুলো আস্তে আস্তে, যে অনেক ক্ষেত্রে বাচ্চা যেটা খাটো থাকে অপারেশন পর কিন্তু অনেকটা লম্বা হয়ে যায়। এই যে বাঁকা, ওই যে উদাহরণ দিলাম যে একটা ছোটো গাছ বাঁকা ছিল, আমরা একটা কাঠি দিয়ে বেঁধে দিলাম, আস্তে আস্তে সে বড় হইতে থাকলো এবং লম্বা হইতে থাকবে। কারণ এইরকম অবস্থায় যদি সার্জারি আপনি না করেন, তাহলে তো এই বাচ্চাটা খাটো থেকে যাবে এবং সে লম্বা হবে না। আর সার্জারি করে দিলে সে লম্বাও হয়ে গেল ইমিডিয়েটলি কিছুটা, প্লাস এখন এই বাঁকাটা না হয়ে সোজা অবস্থায় সে লম্বা হইতে থাকবে। এগুলো আপনার হলো সুবিধা। তাহলে স্যার আসলে কোন বয়সে অপারেশনটা করলে আসলে সবচেয়ে বেশি ভালো হবে? যতটা দেরিতে করা যায় তত হলো ভালো,
কিন্তু যদি আমরা দেখি যে একটা 13 বছরের বাচ্চা, তার অনেক বাঁকা অলরেডি, কষ্ট তাহলে হচ্ছে আমরা অনেক। ধরে নেব যে ধরেন 17, 18 বছর, 19 বছর পর্যন্ত ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে প্রায় 17 বছর, 18 বছর পর্যন্ত বাঁকা হবে আরো, কারণ সে তো লম্বা হওয়ার কথা, তাহলে সে কিন্তু বাঁকা হয়ে লম্বা হবে, কিন্তু আসলে সে লম্বা হয় না, অন্যদিকে বাঁকা হয়ে যায়। সে কারণের জন্য ওই যে আমাদের যেটা কবজ অ্যাঙ্গেল বললাম, ওই মেজারমেন্টটা রেখে প্লাস ভ্যারাইটিটা কি, নরম কিনা, যদি দেখি যে না ফ্লেক্সিবল, তাকে একটু চাপ দিলে, টান দিলে একটু লম্বা হয়, তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে সার্জারি একটু দেরি করতে পারেন। কিন্তু শুরুতেই যদি দেখা যায় যে না অনেক শক্ত, অনেক বাঁকা, তাহলে ওটাকে আপনি যতই দিন যাবে হাড়গুলো আরও ম্যাচিউর হবে, আরও সবল হবে, মাসেলগুলো স্ট্রং হবে, তখন কিন্তু সার্জারি করাটা রিস্ক আরও বেড়ে যায়। এবং এই করার যে প্রসিজিওরটাও এটা অনেক কমপ্লিকেটেড এবং লেন্দি হয়। সে কারণে যেন যদি আমরা মনে করি যে না 12-13 বছরে অনেক বাঁকা, সে তো আরও 5-6 বছর পর্যন্ত আরও বাঁকা হবে, তাহলে ওই সময় সার্জারি করে নেওয়াটা হলো ভালো। কিন্তু যদি দেখা যায় যে না খুব বেশি বাঁকা না, এবং বাঁকাটাও বৎসরে বৎসরে অল্প অল্পই বাঁকা হচ্ছে, তার কিন্তু তখন আমরা একটু লেট করি, যে ঠিক আছে আর একটু দেখি, আমরা আর একটু দেখি, সে বড় হচ্ছে, দেখতে অত সুন্দর না, মেজারমেন্টটা আমরা যেটা বলছি সেটাও একটু কম, তাহলে আমরা ওয়েট করব। এবং যদি আমরা 18-19 বছর পর্যন্ত দেখা যায় যে তার খুব একটা আর বাড়ে নাই, এটা 40 ডিগ্রির কম, আমরা সার্জারি করব না। কিন্তু যদি দেখা যায় যে না তার 45-50, কিন্তু বয়স 17-18 দিয়ে গেছে, কিন্তু তার দেখতে একটু অসুন্দর, তাহলে আমরা তখন সার্জারি করে দিই। যখন একটা বাচ্চা আগে যদি করে ফেলি, তাহলে তো তার বড় হওয়ার সম্ভাবনা থাকবে, তাই তার বাঁকা হওয়ারও সম্ভাবনা থেকে গেল। সেই কারণের জন্য আমরা দেরিতে করলে তখন তো তার আর বড় হওয়ার বাঁকা হওয়ার সম্ভাবনা কম। সেই কারণের জন্য আমরা যত দেরিতে করা যায় ভালো, প্রোভাইডেড যে না তার বাঁকা হওয়ার যে টেন্ডেন্সিটা কম। কিন্তু যদি দেখা যায় না সে খুব দ্রুত গতিতে বাঁকা হচ্ছে, তাহলে তাকে দেরি করাটা ঠিক হবে না। খুব সুন্দর বলেছেন স্যার। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। পরিশেষে এসে দর্শকদের জন্য একটা টেক হোম মেসেজ। যদি ডায়াগনোসিস হয়ে যায়, বাবা মা বা যে কেউ দেখতে পায়, তাদেরকে খুব তাড়াতাড়ি ডাক্তারদের শরণাপন্ন হওয়া উচিত, এবং যে সেন্টারে বা যে ডক্টর এটা জানে তার সাথে তার অ্যাডভাইসগুলো নিয়ে প্রসিড করলে তার জন্য ভালো। কারণ কোনোটা যদি সার্জারি লাগে, যেটা আগে করা দরকার আগেই করলো, দেরি হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে এই রিস্ক অনেক বেশি, ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়। সেই ঝুঁকিটাকে এড়ানোর জন্য আমি মনে করি যে ডায়াগনোসিস আর্লি করে, আর্লি যদি তার অপারেটিভ চিকিৎসা, অপারেশন, যেটা সার্জারি লাগবে না, সেটাকে প্রসিড করা সবচেয়ে উত্তম কাজ। ধন্যবাদ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং তার চেয়েও বেশি সচেতন হবেন স্কোলিওসিস নিয়ে। ধন্যবাদ। প্রতি দর্শক, আমরা যেটা জানলাম, স্কোলিওসিস কিংবা বাঁকা মেরুদণ্ড একটি জটিল রোগ, কিন্তু তার আধুনিকতম চিকিৎসা আমাদের দেশেই রয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ সুন্দর জীবন হবে সকলের। বিদায় নিচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন থেকে। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।